আজকের ক্লাসে আমরা পড়ব ফিজিক্স প্রথম পত্রের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, সম্ভবত পঞ্চম অধ্যায়। হ্যাঁ, পঞ্চম অধ্যায়। আচ্ছা, ঠিক অধ্যায়ের নাম্বারটা ঠিক মতো মনে নেই। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সূত্র কম, জিনিস কম, মানে সূত্র কম এবং বোঝার বিষয়গুলো কম, কিন্তু এই চ্যাপ্টার থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে, মানে কোশ্চেনের ভ্যারাইটি অনেক বেশি। ঠিক আছে, তো আমরা মোটামুটি ম্যাক্সিমাম টাইমে আসে বা খুব পপুলার যে সমস্যাগুলো, পপুলার বলতে অ্যাডমিশনে পপুলার, কিন্তু অন্যান্য সময় আমরা স্কিপ করে যাই, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা কাজ নিয়ে আলোচনা করব, কাজ করব এবং কাজের বিভিন্ন রকম ম্যাথ করব। ঠিক আছে, তো কাজ কাকে বলে? ক্লাস 9-10 থেকে আমরা শিখে আসতেছি কাজের সংজ্ঞা। কাজ হচ্ছে কি? বল এবং বলের দিক বরাবর কোনো বস্তুর সরণের গুণফলকে কাজ বলে। ঠিক আছে, তাহলে ওকে, তো এখানে যে সরণের কথা বলা হয়েছে সেই সরণটা নিয়ে সবার প্রথমে আমরা দেখব। তো লক্ষ্য করো, যদি একটা বল হয়, এটা একটা বল হয়, ঠিক আছে, এবং এই বলটার সরণের ফলে বলটাকে এখানে আসে, এই বিন্দুটা আর এই বিন্দুটা হচ্ছে এই বলের ভর কেন্দ্র। যেহেতু বল একটা গোলক, তাই ভর কেন্দ্র খুব সহজেই আমরা বের করতে পারছি। তো এখন এই বলের ভর সাপোজ হচ্ছে এম। এখন এই বলের সরণ আমরা কতটুকু ধরবো? কতটুকু ধরবো বলতে কোথা থেকে কোথায় ধরবো? আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরবো, না এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরবো, না ভর কেন্দ্র থেকে শুরু করে এই ভর কেন্দ্র পর্যন্ত ধরবো? ঠিক আছে, তো দেখো, যেহেতু এটা একটা বল অর্থাৎ গোলক, তো গোলকের ক্ষেত্রে এখান থেকে ধরে এখানে যতটুকু দূরত্ব হবে, এখান থেকে ধরেও এখানে ততটুকু দূরত্ব হবে, আবার ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র সেম দূরত্ব হবে, এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি একটা বস্তু এরকম হইতো, সাপোজ এরকম একটা বস্তু, এই বস্তুটাকে আমি এখানে নিয়ে আসলাম, অনুরূপ বস্তুটা আঁকা সম্ভব না, মানে কাছাকাছি আর কি। হ্যাঁ, এরকম বস্তুটা এখানে ছিল, এখানে নিয়ে আসলাম। তো এক্ষেত্রে আমি সরণটা কতটুকু নিব? এক্ষেত্রে আমি সরণটা কতটুকু নিব? ঠিক আছে, তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে যে আমরা সরণটা নিয়ে কাজ করব, সেই সরণটা অবশ্যই হতে হবে ভর কেন্দ্রের সরণ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ভর কেন্দ্রের সরণটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ভর কেন্দ্রের সরণ সংক্রান্ত বিভিন্ন রকম ম্যাথ আসতে পারে, আমরা কয়েকটা ক্যাটাগরির ম্যাথ দেখব। তার আগে আমরা কাজের সূত্রগুলো দেখে আসি। কাজের জন্য অবশ্যই বল প্রয়োগ করতে হবে, বল ছাড়া কাজ হবে না। সরণ যদি না হয় তাও কাজ হবে, শূন্য কাজ, কিন্তু বল না হলে কাজ হবে না। ঠিক আছে, ওকে, তো কাজ যদি ডাব্লিউ কাজ হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এস হচ্ছে সরণ ভেক্টর, এফ হচ্ছে বল ভেক্টর। তো এটাকে যদি আমরা লিখি তাহলে হবে হচ্ছে এফ এস কস থিটা। এখানে থিটা হচ্ছে এফ আর এস এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ বল আর সরণের মধ্যবর্তী কোণ। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ তোমরা অ্যাডমিশনে ক্লাস করতেছ। ওকে, তো খেয়াল রাখতে হবে এখানে যে আমরা এফ ব্যবহার করেছি, এফ আর এফ দূরে তো এফ, তো এই এফটা হচ্ছে কি? ধ্রুব বল। ধ্রুব বল, ধ্রুব বল মানে হচ্ছে যেটা সময়ের সাথে সেম থাকে, এই বলের কোনো পরিবর্তন হয় না। সাপোজ একটা বস্তু আছে, এই বস্তুতে আমি 5 নিউটন বল প্রয়োগ করেছি। বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ ঘটেছে 5 মিটার। তাহলে কাজ হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। যেহেতু বলের দিক এবং সরণের দিক সমান, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি, সেজন্য এক্ষেত্রে কি বলে, কস থিটার মানটা 1ই হবে। তো 25 জুল। ওকে, জুল ক্যাপিটাল অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে এই সূত্রে যে আমরা কাজ ব্যবহার করব, যে বলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ধ্রুব বল। এখন যদি বলটা ধ্রুব না হয়, তাহলে সূত্রটা হবে এফ ডট ডিএস। বুঝতে পেরেছো? এফ ডট ডিএস। এখানে লিমিট দেওয়া থাকবে, সরণের লিমিট থাকবে। সাপোজ হচ্ছে এ থেকে বি, সরণের লিমিট। ওকে, লিমিটটা ম্যাথ অনুসারে ভ্যারি করবে। যখন পরিবর্তনশীল বল দ্বারা কাজ নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এইটাকে যদি আমি মান দ্বারা প্রকাশ করি, তাহলে জিনিসটা হবে দেখো এরকম, এফ ডিএস কস থিটা। তো কস থিটার ভ্যালুটা কস থিটা থাকবে, এটা ধ্রুবক, এর কোনো কাজ নাই। তো কি বলে,
আর বাকি যে কাজটা করতে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই ডিএস নিয়ে। এফ যদি এস এর ফাংশন হয় তাহলে এফকে ইন্টিগ্রেট করতে হবে, আর যদি এফও ধ্রুবক হয়, মানে এফ ধ্রুবক বলতে এফ তো এখানে পরিবর্তনশীল, কিন্তু হচ্ছে যে আচ্ছা অ্যাকচুয়ালি এফ এখানে কি বলে ডিএস এরই ফাংশন হবে। আসলে এখানে বলতে চাচ্ছি যে ইনিশিয়াল পয়েন্টে এফটা আমরা জানি, তার পরবর্তীতে জানি না, কিন্তু ডিএস এর সাপেক্ষে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা জানি, সেক্ষেত্রেও আমরা এই সূত্র ব্যবহার করব। আচ্ছা যখন আমরা ম্যাথ করব তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এই ক্ষেত্রে এফটা কি, এফটা হচ্ছে পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে এফ ডিএস ইন্টিগ্রেশন করতে হবে, আর ধ্রুব বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাইরেক্ট এফ এস। ওকে, ঠিক আছে। আর সরণটা অবশ্যই ভরকেন্দ্রের সরণ। এবার পরবর্তীতে এবার আমরা এই সূত্রগুলোর কিছু প্রয়োগ দেখব। আচ্ছা নর্মাল ম্যাথে যাব না, যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম সেগুলোতে আমরা যাব। তো সবার প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ইটের ম্যাথ। দেখো এন সংখ্যক ইট একটির উপর আরেকটি রাখতে কৃত কাজ। ঠিক আছে, এন সংখ্যক ইট একটির উপর আরেকটি রাখতে কৃত কাজ। সাপোজ এইটা একটা ইট, এই ইটের উচ্চতা হচ্ছে এইচ। ওকে, তো আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখার দরকার, সেটা হচ্ছে অভিকর্ষ বলের ক্ষেত্রে, অভিকর্ষ বল না ঠিক, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে কি বলে সংরক্ষণশীল এবং সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আদি অবস্থান এবং শেষ অবস্থানের লম্ব দূরত্বটাই হবে অ্যাকচুয়ালি সরণ। একটা সিম্পল উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে এই, সাপোজ এখানে একটা বস্তু আছে এবং এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এখন এই বস্তুটাকে তুমি এখানে নিয়ে আসছো, এখানে নিয়ে আসছো, তো সরণটা কি হবে? সরণটা মোটেই এখান থেকে এটা হবে না। সরণ যদি এইখান থেকে যদি এক্স হয় তো এইটা সরণ হবে না, সরণটা হবে কি ভূমি থেকে এই বিন্দুর দূরত্ব। ঠিক আছে, ভূমি থেকে এই বিন্দুর দূরত্ব এইচ, তো সরণটা এক্ষেত্রে এইচ, সরণটা এক্ষেত্রে এক্স নয়। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এইরকম বিষয় কাজ করে। সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বল নিয়ে আমরা সবার শেষে আলোচনা করব, আপাতত এইটুকু জেনে রাখো, কারণ এই ম্যাথটা করতে এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তো এই ইটের উচ্চতা যদি এইচ হয় তাহলে দেখো প্রথমে আমরা এখানে একটা ছোট ইট নিই, মনে করো এটা হচ্ছে গ্রাউন্ড, এই ভূমিতে একটা ইট আছে। ওকে ওকে, তো ভূমিতে যখন একটা ইট আছে তাহলে এই ইটের ভর কেন্দ্রটা হচ্ছে ভূমি থেকে h/2 উচ্চতায়, h/2 উচ্চতায়, এইটুকু হচ্ছে তোমার h/2। ঠিক আছে, এইটুকু হচ্ছে h/2। কেন? কারণ হচ্ছে আয়তক্ষেত্রের ভরকেন্দ্র হয় প্রতিটা ডাইমেনশন বলতে এখানে কি বোঝাবো, দৈর্ঘ্য প্রস্থ বেধের অর্ধেক অর্ধেক করে যদি উঠি তাহলে আমরা কি বলে ভরকেন্দ্রটা পাবো। অর্থাৎ কি দৈর্ঘ্য বরাবর অর্ধেক যাব, প্রস্থ বরাবর অর্ধেক যাব, ভরকেন্দ্র উচ্চতা বরাবর অর্ধেক যাব, তাহলে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। ঠিক আছে, তো যেহেতু এক্ষেত্রে উচ্চতাটা নিয়ে আমরা কাজ করতেছি, ইটটাকে আমরা উপরের দিকে তুলতেছি, সেই জন্য এক্ষেত্রে ভরকেন্দ্রটা হবে হচ্ছে উচ্চতার অর্ধেক। আচ্ছা, এটা ভরকেন্দ্র হয়। এখন যদি এর উপরে আমি আরেকটা ইট রাখি, যেহেতু নিচের ইটটা এটা হচ্ছে নাম্বার 1 ইট, 1 নাম্বার ইটটা যেহেতু ভূমিতে আছে তাই এর জন্য কৃতকাজ 0, এর জন্য কোনো কৃতকাজ করতে হবে না। তো দ্বিতীয় যে ইটটা আছে, তো দ্বিতীয় ইটটা যখন আমি উপরে তুললাম, তো দেখো দ্বিতীয় ইটটা যখন ভূমিতে ছিল তখন তার সরণ ছিল হচ্ছে এইখানে, তখন তার ভরকেন্দ্র ছিল হচ্ছে এইখানে।
এখন তার ভরকেন্দ্র হচ্ছে এইখানে, ঠিক আছে। তো এইখানের মধ্যবর্তী দূরত্বটা কত? তো লক্ষ্য করো এইটুকু হচ্ছে h/2, অনুরূপভাবে এইটা আবার h/2। তাহলে এই টোটাল যে ডিস্টেন্সটা হচ্ছে, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে h। তাহলে আমরা লিখতে পারি যদি মোট কাজ w হয়, তাহলে প্রথম ইটের জন্য কাজ হচ্ছে 0, যেহেতু এটা ভূমিতে আছে, এটা এখানে আছে, এটা কোনো চেঞ্জ হয়নি। দ্বিতীয় ইটের জন্য কাজ হচ্ছে mgh, যেহেতু আমরা h উচ্চতায় স্মরণটা হয়েছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে h, তাহলে এটা হচ্ছে mgh। এবার যদি আমি আরেকটা ইট এর উপরে বসাই, তাহলে কি হবে? এখান থেকে এখানে, ঠিক আছে। তো মোট স্মরণটা এই 3 নাম্বার ইটের জন্য, এটা যে 2 হয়, এটা 3 নাম্বার ইটের জন্য মোট স্মরণ কত? মোট স্মরণ দেখো, যখন ভূমি অবস্থা ছিল তখন ছিল এখানে, এখন হয়ে গেছে এখানে। তাহলে এটা যদি h হয় এবং এটা যদি h হয়, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হবে হচ্ছে h2h, ঠিক আছে। অনুরূপভাবে যদি 4 নাম্বার আরেকটা ইট দিই, চতুর্থ ইট দিই, তাহলে এটারও ভরকেন্দ্রের স্মরণ হবে টোটাল এই ভূমি থেকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে মোট হবে আরও h যোগ হবে, এটা হচ্ছে h, তাই টোটাল হবে হচ্ছে 3h। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে 0 + mgh + mg2h + mg3h প্লাস ... সর্বশেষ কত হবে দেখো, ইট নাম্বার 4 তখন 3h, তার মানে ইট নাম্বার যদি n হয় তাহলে হবে হচ্ছে n-1h, mgn-1 × h। এখন এখান থেকে যদি আমি mgh কমন নিই, তাহলে আসে 1 + 2 + 3 + ... n-1, ঠিক আছে। তো দেখো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল। তো স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আমরা জানি কি? আমরা জানি হচ্ছে n-তম স্বাভাবিক সংখ্যার যোগফল Sn = n × n + 1 / 2। তো এক্ষেত্রে তাহলে আমাদের কি হবে দেখো, এক্ষেত্রে হবে mgh, তার সাথে হবে n। এখানে n কত? n হচ্ছে সর্বশেষ পদ, ঠিক আছে। ওই এখানে সূত্রে n ছিল, n মানে সর্বশেষ পদ, সর্বশেষ হচ্ছে n-1। তার সাথে কি হবে? কি ছিল? n × n + 1/2, তার মানে n-1, এটা সর্বশেষ পদ, সর্বশেষ পদের সাথে 1 যোগ /2। তাহলে এখানে আসছে mgh, এটা দেখো 1 কাটাকাটি যাবে, তাহলে আসবে হচ্ছে n × n-1/2, ঠিক আছে। তাহলে n সংখ্যক ইট একটার উপর আরেকটা রাখতে কিন্তু কাজ হচ্ছে mgh × n × n-1/2, ঠিক আছে। এখানে এইটের সংখ্যা হচ্ছে n। ওকে, তো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাব, পরবর্তী আরেকটা কন্ডিশনে চলে যাব। আচ্ছা, পরবর্তী কন্ডিশনে যাওয়ার আগে একটা ছোট বিষয় বলে রাখি। ছোট বিষয়টা কি? ছোট বিষয়টা হচ্ছে মেঘ থেকে যখন বৃষ্টি হয় সেক্ষেত্রে কৃত কাজটা কত, সেক্ষেত্রে কৃত কাজটা কত, ঠিক আছে। তো দেখো মনে করো হচ্ছে এটা হচ্ছে মেঘ, ঠিক আছে। আমি অত ভালো ড্রয়িং করি না, তো মনে করো এটা হচ্ছে মেঘ, এগুলো হচ্ছে বিদ্যুৎ, ঠিক আছে। তো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলো। ওকে, তাহলে মেঘে যে পরিমাণ পানি আছে তার ভরটা, পানি বলতে জলীয় বাষ্প আর কি, মানে ওয়াটারের H2O এর বাষ্পীয় ফর্ম, ঠিক আছে। জলীয় বাষ্প আছে, তার ভর হচ্ছে m। তো যদি এটা ভূমি হয়, এটা মনে করো ভূমি থেকে মেঘের উচ্চতা হচ্ছে h, ভূমি থেকে মেঘের উচ্চতা h, আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ যদি g = 9.8 m/s² হয়, সেক্ষেত্রে এই অবস্থাতে মেঘে উপস্থিত স্থিতিশক্তি বা বিভব শক্তি হবে mgh, ঠিক না? আচ্ছা, যখন এই মেঘগুলো পানিতে পরিণত হবে তখন এই সম্পূর্ণ বিভব শক্তিটা কি বলা হচ্ছে গতিশক্তিতে পরিণত হবে, কিন্তু বিভব শক্তির কোনো লস হবে না। অ্যাকচুয়ালি তোমাদের তার মানে হচ্ছে যখন এই
বৃষ্টিগুলো মানে জলীয় বাষ্প মেঘ থেকে বৃষ্টি হবে, তখন এই পরিমাণ mgh পরিমাণ কাজ সম্পন্ন হবে। তো আমরা কিভাবে বুঝবো? আমরা তো কি বলে এই m এর পরিমাণটা এই মেঘে গিয়ে করে আসতে পারবো না। তো সেজন্য কি করতে হবে? সেজন্য আমার নিচে যে পানিটা পাবো সেই পানির আয়তনটা হিসাব করতে হবে। সেই পানির আয়তন আর ঘনত্ব যদি গুণ করি তাহলে পানির ভরটা পেয়ে যাব। তাহলে আমরা এইটা ইকুয়াল টু লিখতে পারি ভি রো জি এইচ। ঠিক আছে, এটা হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হওয়ার জন্য কৃত কাজ। তো দেখো আমরা আয়তনটা কিভাবে মাপবো? আয়তনটা তো সহজে মাপতে পারি না। তো এক্ষেত্রে যদি যে ভূমিতে পড়েছে, যে স্থান জুড়ে পড়েছে, সেই স্থানের যদি আমি ক্ষেত্রফলটা জানি, যদি স্থানের এরিয়াটা জানি, তার সাথে উচ্চতাটা গুণ করলে আমি কিন্তু আয়তনটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল যদি এ হয় এবং উচ্চতা যদি পানির উচ্চতা, বলে না মাঝে মাঝে টিভিতে যে এই আজকে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, পরশু এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, এভারেজ এই মৌসুমে এত মিলিমিটার বৃষ্টি হলো, তো ওই উচ্চতাটাই হচ্ছে ডি, আর যে এরিয়া জুড়ে হবে বৃষ্টি সেটা হচ্ছে এ। তাহলে এই এ ডি জি এইচ রো, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা কি? এটা হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হওয়ার জন্য কৃত কাজ। আচ্ছা, এখান থেকে সাধারণত এমসিকিউ আসে, সিকিউ বা ব্রড কোশ্চেন আসতে আমার চোখে পড়েনি। আচ্ছা, এবারে পরের টপিকে চলে যাবো। পরের টপিকটা কি? পরের টপিক হচ্ছে চৌবাচ্চা। চৌবাচ্চা, সাপোজ এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে। তো মনে করো এটা পুরাটাই পানি দ্বারা পূর্ণ আছে, টোটালটাই ফুল আছে পানি দ্বারা। এর উচ্চতা হচ্ছে এল। ওকে, যদি পুরাটা পানি দ্বারা ফুল থাকে, এখন তুমি যদি এই একটা পাম্প দিয়ে যদি এই সবগুলো পানিকে বাইরে বের করে নিয়ে আসো, সবগুলো পানিকে এখান থেকে বের করে নিয়ে আসো, তাহলে পানির মোট সরণটা হবে হচ্ছে, তাহলে টোটাল সরণ, যেহেতু আমরা কাজ বের করব, কাজটা কি হবে এক্ষেত্রে? কাজটা হবে W ইজ ইকুয়াল টু এম, অর্থাৎ পানির ভর, জি নিচে দিয়ে ক্রিয়া করতেছে, আর হচ্ছে এইচ। ঠিক আছে, এইচটা হবে হচ্ছে সরণ। তো সরণটা কি হবে? পানির ভর কেন্দ্রের সরণ। তো এখানে ভর কেন্দ্র তো আমরা এইভাবে বের করতে পারবো না, তাহলে সরণটা এক্ষেত্রে কতটুকু হবে? এক্ষেত্রে সরণটা হবে হচ্ছে L/2। বোঝা গেছে? আচ্ছা, তো এখন যদি এরকম থাকে, সাপোজ হচ্ছে মনে করো এইটুকু মনে করো পানি দ্বারা পূর্ণ আছে, এইটা হচ্ছে L/4, 4/1 অংশ ফাঁকা আছে এবং 4/3 অংশ ভর্তি আছে। তো সেক্ষেত্রে আমরা ভরকেন্দ্রের সরণটা কি হবে? সেক্ষেত্রে ভরকেন্দ্রের সরণটা হবে, লক্ষ্য করো, সবসময় মনে রাখবে, খুব একটা ইজি প্রসেস শিখাই দিই, সেটা মনে রাখলে পারবা। সেটা হচ্ছে যতটুকু অংশ পানি থাকবে সেটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করবা। এখানে পানি আছে কতটুকু? আচ্ছা, সরণটা হিসাব করি। সরণ, তো পানি আছে কতটুকু? পানি আছে হচ্ছে 3L/4, এই পরিমাণ পানি আছে, এই পরিমাণ উচ্চতায় পানি, এই উচ্চতা পর্যন্ত পানি আছে। ঠিক আছে, তো প্রথমে এটা করবা, এটাকে 2 দিয়ে ভাগ করবা। আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে এর সাথে বাকি যে উচ্চতাটা আছে সেটা যোগ করে দিবা, L/4। তাহলে রেজাল্টটা কত হবে? রেজাল্ট আসবে, দেখো নিচে আসবে হচ্ছে 8, এখানে আসবে 3, 2, 5 L/8। ঠিক আছে, তাহলে এইটা হবে এক্ষেত্রে সরণ। এল এর ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো সব ক্ষেত্রেই তাই। তাহলে এটাকে আমি জেনারেলাইজ করলে কি আসতেছে? জেনারেলাইজ হচ্ছে যদি L/n অংশ ফাঁকা থাকে, যদি L/n অংশ ফাঁকা থাকে, ঠিক আছে, অথবা L/n-1/n অংশ ফাঁকা থাকে, সরি n অংশ পূর্ণ থাকে, তাহলে সরণটা হবে, সরণ ইজ ইকুয়াল টু Ln-1/n ডিভাইডেড বাই 2, মানে নিচে 2 দ্বারা গুণ, যোগ L/2n। ওকে, তো এইভাবে বের করবা। তো এত সূত্র বসাইতে হবে না, সূত্র বসানোর ঝামেলা। তোমরা যেটা করবা, যতটুকু ফাঁকা আছে ততটুকু বের করে ওটাকে 2 দিয়ে ভাগ করবা। ভাগ করার পর যতটুকুতে পানি আছে সেটাকে 2 দিয়ে ভাগ করবা, তারপর যতটুকু ফাঁকা আছে সেটা ওর সাথে যোগ করে দিবা, তাহলে সেটা হয়ে যাবে সরণ। অত কাহিনী করতে হবে না, অত সূত্র মনে রাখার সময় নেই। ঠিক আছে, ওকে। এবার ভরকেন্দ্রের সরণ সংক্রান্ত আরেকটা বিষয় দেখব, যেখান থেকে প্রায়শই অ্যাডমিশনে ম্যাথ আসে। সেটা কি? লাঠির ক্ষেত্রে কি হবে? সাপোজ
একটা লাঠি ভূমিতে শায়িত অবস্থায় আছে, ঠিক আছে। তো লাঠির ভরকেন্দ্র কি হয়, লাঠির ভরকেন্দ্র হয় তার উচ্চতার অর্ধেক। তাহলে এইটা মনে করো লাঠির ভরকেন্দ্র, ঠিক আছে। তো এখন লাঠিটাকে এইভাবে দাঁড় করায় দেওয়া হলো, এভাবে দাঁড় করে দেওয়া হলো। তো এক্ষেত্রে তোমাকে কাজ হিসাব করতে বলবে, এক্ষেত্রে কাজ হিসাব করতে বলবে। তো দেখো ভরকেন্দ্র ছিল এখানে, ভরকেন্দ্র আছে হচ্ছে এইখানে। তো এখন তাহলে সরণটা কতটুকু নিবা, প্রথমে বলছি সরণটা এখান থেকে এই পর্যন্ত নেওয়া যাবে না, সরণটা হবে হচ্ছে ভূমি থেকে উচ্চতাটা কত, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ভর লাঠির ভরই হবে, জি থাকবে, শুধুমাত্র সরণটা এক্ষেত্রে ভূমি থেকে ভরকেন্দ্রটা কত উপরে পরবর্তীতে সেইটা হিসাব করতে হবে। তো এখান থেকে একটা ম্যাথ দেখব, ঠিক আছে। আচ্ছা, ম্যাথ দেখার আগে এরকম আরেকটা কন্ডিশন বলে দিই। তো দেখো সাপোজ এখানে একটা লাঠি বাঁধা আছে, ঠিক আছে, একটা লাঠি বাঁধা আছে যেটাকে তুমি সুইং করতে পারবা। সাপোজ এটাকে বাঁধা আছে, এটাকে এরকম করে সুইং করতে পারবা, ঠিক আছে। তো এই লাঠিটাকে মনে করো হচ্ছে এই পর্যায়ে তুলে দিয়েছো, আর এখানে মনে করো লাঠিটা স্বাভাবিক অবস্থায় এরকম থাকে। তো এখানে মনে করো একটা বল আছে, ঠিক আছে, এখানে একটা বল আছে, এরকম করে দিয়েছো। তো এটা কত উচ্চতায় তুললে এই বলটাতে সবচেয়ে বেশি আঘাত করবে, ঠিক আছে, সবচেয়ে বেশি আঘাত করবে, এরকম প্রশ্ন। তো মাঝে মাঝে এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমার যেটা দেখতে হবে স্বাভাবিক অবস্থা, অর্থাৎ যখন এই অবস্থায় আসবে তখন ভর কেন্দ্রটা আছে হচ্ছে এইখানে লাঠির অর্ধেকে, পরবর্তী অবস্থায় ভর কেন্দ্র এইখানে, ঠিক আছে। তো তোমাকে যেটা হিসাব করতে হবে MGH, সেটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা হলো এই ডিস্টেন্সটা, এখানে এইটুকু হবে তোমার এইচ। তো কীভাবে বের করবা, এই কোণের ভ্যালুটা এখানে দেওয়া থাকবে, কোণের ভ্যালুটা দেওয়া থাকবে, যেহেতু কোণের ভ্যালু দেওয়া আছে। আর এটা যদি কোণ হয় এই লাঠির, এটা তো হচ্ছে L/2, তাহলে L/2 এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি ভূমিলম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে cos θ, তাহলে হচ্ছে L/2 cos θ ইকুয়াল টু এইটুকু পেয়ে যাবা, এইটুকু পেয়ে গেলা। তো আমাকে বের করতে হবে এইটুকু, আমি এই টোটালটা জানি এইচ, এইটুকু ধরলাম হচ্ছে এক্স, পেয়ে গেলাম। তাহলে কী করতে হবে এইচ মাইনাস এক্স, তাহলে এটাই আমরা সরণ মানে এইটুকু অংশ পেয়ে যাব, এইটুকু অংশ হচ্ছে এইচ মাইনাস এক্স, বুঝতে পারছিস। তো এই ক্ষেত্রে সরণটা হবে এইচ মাইনাস এক্স, আর সূত্র সহজ MG এইচ মাইনাস এক্স। যদি আমি এটা করি তাহলে পেয়ে যাবো, আর এক্স ইকুয়াল টু হবে হচ্ছে L/2 cos θ। আচ্ছা আচ্ছা লিখে দিই, তোমরা হয়তো বুঝতে পারবে না, L/2 cos θ, ঠিক আছে। তো এই হচ্ছে একটা কন্ডিশন। চলো একটা ম্যাথ করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো আচ্ছা, তো ম্যাথটা দেখো, বলছে যে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, এটা আসতে পারে পরীক্ষায়। 240 নিউটন ওজনের একটি মইয়ের দৈর্ঘ্য একটি মইয়ের দৈর্ঘ্য 3.4 মিটার ও অভিকর্ষ কেন্দ্র নিচের প্রান্ত হতে 1.5 মিটার দূরে অবস্থিত। মইটির মাথায় 100 নিউটন ওজনের একটি বোঝা চাপিয়ে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে ঠেস দিয়ে
রাখলে অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ কত? ঠিক আছে, তো ম্যাথটা অনেক বড় দেখা হতে পারে, তো জিনিসটাকে বোঝো। জিনিসটা কি বলছে? জিনিসটা বলছে একটা মই, সাপোজ এইটা একটা মই, ঠিক আছে, এটা একটা মই ভূমিতে রাখা আছে। যদি ভূমিতে রাখা থাকে তাহলে মইয়ের ওজন দেওয়া আছে তোমার 240 নিউটন, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু 240 নিউটন, এটা দেওয়াই আছে, আলাদাভাবে এমজি দিয়ে বের করতে হয়নি। তো দৈর্ঘ্য টোটাল দেওয়া আছে 3.4 মিটার, ঠিক আছে। তো বলছে কি অভিকর্ষ কেন্দ্র নিচের প্রান্ত হতে 1.5 মিটার দূরে অবস্থিত। দৈর্ঘ্য যদি 3.4 মিটার হয় এবং মইটা হচ্ছে যদি আমি দাঁড় করাই, এবার মইটা যদি হচ্ছে এইভাবে দাঁড়ানো অবস্থায় রাখি, এভাবে হোক আর যেভাবে হোক, মানে সরাসরি শোয়া অবস্থা নেই, একটু দাঁড় করিয়ে দিই, তাহলে যেটা হবে নিচের প্রান্ত যদি এটা হয়, নিচের প্রান্ত থেকে 1.5 মিটার দূরে এটার অভিকর্ষ কেন্দ্র অবস্থিত হবে, ঠিক আছে। এইটুকু আগে বুঝতে হবে। তারপরে বলছে কি মইটির মাথায় 100 নিউটন একটি বোঝা চাপিয়ে আনুভূমিক অবস্থান থেকে উল্লম্ব অবস্থানে এতটা সাহায্য হবে। আচ্ছা ঠিক আছে, বোঝার ব্যাপারটা পরে, আগে দেখি দেয়ালের সাথে ঠেস দেওয়ার ব্যাপারটা দেখি। তো দেয়ালের সাথে ঠেস দেওয়া হয়েছে, এটা হচ্ছে এরকম, সাপোজ এইটা মনে করো ইটের দেয়াল, ঠিক আছে, এটা মনে করো দেয়াল, এটা যদি দেয়াল হয় তাহলে দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে ঠেস দেওয়া আছে। এটা হলে এইটা যদি মই হয় তাহলে এটা হবে হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে মইয়ের অভিকর্ষ কেন্দ্র যদি এইটা হয় তাহলে দেখো এই অভিকর্ষ কেন্দ্রটা এখান থেকে এই দূরত্ব হচ্ছে 1.5 মিটার, আর টোটাল মইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 3.4 মিটার। বোঝা গেছে? আচ্ছা, এইটুকু হচ্ছে 1.5 মিটার, এইটুকু। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের প্রথমে বের করতে হবে মইকে উপরে তোলার জন্য কৃত কাজ, ঠিক আছে। মইকে এই ভূমিতে পড়া অবস্থায় ছিল, সেখান থেকে আমি এই অবস্থায় নিয়ে আসছি, সেক্ষেত্রে কৃত কাজটা কতটুকু। তো এটা বের করার জন্য কি করব? প্রথমে যেটা করব, প্রথমে আমি এই উচ্চতাটা বের করে নিব, কীভাবে বের করবো? এটা যদি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, পুরোটা যদি হচ্ছে 3.4 মিটার হয়, তাহলে এই উচ্চতাটা হবে হচ্ছে 3.4 cos 60, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এটা যদি এইচ হয়, এইচ ইজ ইকুয়াল টু 3, এটাকে H1 দিলাম, H1 ইকুয়াল টু 3.4 cos 60, মানে এই উচ্চতাটা। এখন দেখো আমি যদি হচ্ছে এই যে এখান থেকে আরেকটা লম্ব টানি, তাহলে দেখো এইটা আর এটা পরস্পর সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই উচ্চতাটা যদি H2 হয় তাহলে H2 ইকুয়াল টু কত হবে? H2 ইজ ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে হচ্ছে 1.5 cos 60, তাহলে কত? 1.5 cos 60 ডিগ্রি। বোঝা গেছে? H1 পেলাম, H2 পেলাম। এখন এই টোটাল ডিস্টেন্সটা থেকে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে উপরের অংশটা পাবো, কিন্তু আমাদের তো উপরের অংশটা কোনো দরকারই নেই, আমরা শুধুমাত্র যদি নিচের এইটুকু বের করতে পারি, যদি আমি এইটুকু মানে করো 1.5 cos 60 বের করি, তাহলে তো আমরা হচ্ছে কি বলে ভূমি থেকে এই উচ্চতা পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সরল, সরি এটা এক্সট্রা বের করেছি, এটা আপাতত কোনো দরকার নেই, এটা পরে কাজে লাগবে, ঠিক আছে, পরে কাজে লাগবে কিন্তু। তো দেখো তাহলে আমরা মই এর জন্য কাজ W1 ইজ ইকুয়াল টু mg, m হচ্ছে মইয়ের ভর, আচ্ছা m1 দিলাম, m1 g h2, অর্থাৎ m1 g 1.5 cos 60 ডিগ্রি, ঠিক আছে। m1 এর ভ্যালুটা দেওয়া আছে 200 নিউটন, এটা বসাই দিবা। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে যেহেতু ওজন অর্থাৎ mg আমাদের দেওয়াই আছে, ঠিক আছে, ওজন mg এর ভ্যালুটা দেওয়াই আছে, তো এই টোটাল ভ্যালুটা এখানে 240 বসাই দিলেই হবে, এখানে আলাদা করে এই কি বলে mg বের করতে হবে না। 1.5 cos 60 ডিগ্রি, ওকে।
এবার দেখি হচ্ছে বোঝার জন্য কাজ কতটুকু হবে। দেখো ময়ের স্মরণ এইটুকু হলেও বোঝার স্মরণ কিন্তু এই ভূমিতে ছিল, ভূমি থেকে এই পর্যন্ত আসছে। তো এক্ষেত্রে আমাদের এই স্মরণটা কাজ লাগবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, কলমে কালি শেষ। আচ্ছা, তো হচ্ছে বোঝার জন্য কাজ W2 ইজ ইকুয়াল টু mg, বোঝার কি বলে ওজন দেওয়াই আছে, বোঝার ওজন কত 100 নিউটন ইন্টু h1, অর্থাৎ 100 ইন্টু 3.4 cos 60 ডিগ্রি। ওকে, তো W তাহলে আমাদের টোটাল কাজটা হবে টোটাল W ইজ ইকুয়াল টু W1 প্লাস W2, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ দেখলে ঘাবড়ে যাওয়া যাবে না, সিম্পলি ক্যালকুলেশন করে যাবা, তোমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, এবার পরবর্তী টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ইচ্ছে হিসাবে বল, পরে আসি। পরবর্তী টপিকটা হচ্ছে শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা থেকে অনেক টাইপের কোশ্চেন আসে। শক্তির নিত্যতা থেকে অ্যাকচুয়ালি খুব সহজেই অনেক জটিল জটিল ম্যাথ সলভ করা যায়। বিশেষ করে হচ্ছে গতির যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়ে খুব সহজে সলভ করা যায়। তো শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? নীতি হচ্ছে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। ওকে, তো এখান থেকে বিভিন্ন রকম ম্যাথ আসতে পারে। কোনটা দিয়ে শুরু করব? দেখো, প্রথমে শুরু করি একটু সহজ দিয়ে শুরু করি, দেখি কী দিয়ে শুরু করা যায়। শক্তির সংরক্ষণশীলতা। আচ্ছা, একটা সিম্পল ম্যাথ করো আগে। শক্তির সংরক্ষণশীলতা, এখানে কয়েকটা সিম্পল সূত্র আছে। সেটা কি? বিভব শক্তি হচ্ছে যে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তি জমা হয় সেটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। সাপোজ হচ্ছে এটা একটা বস্তু আছে, এই বস্তুটাকে ভূমিতে ছিল, এখান থেকে তুমি উপরে নিয়ে গিয়ে এই উচ্চতায় নিয়ে আসছো, তাহলে এখানে একটা এই স্বাভাবিক অবস্থা হচ্ছে ভূমিতে থাকবে, তাকে তুমি জোর করে উপরে নিয়ে গেছো, অভিকর্ষের বিরুদ্ধে কিছু কাজ করেছো, যে পরিমাণ কাজটা করেছো সেই পরিমাণ কাজটা শক্তি হিসেবে তোমার এখানে জমা হবে, ঠিক আছে। কৃত কাজ আর ব্যয়িত শক্তি সমান, শক্তি পরিমাণ হিসেবে এখানে জমা হবে। তাহলে কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি ইকুয়াল টু mgh, বস্তুর ভরটা এক্ষেত্রে m, বোঝা গেছে। এটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। আর গতিশক্তি জিনিসটা কি? গতিশক্তি জিনিসটা হচ্ছে যদি কোনো বস্তু v বেগে চলমান হয় এবং বস্তুর ভরটা যদি m হয়, তাহলে গতিশক্তিকে আমরা e কে দ্বারা প্রকাশ করি। e কে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, ঠিক আছে, হাফ mv স্কোয়ার। আর কোনো একটা বস্তুর মোট শক্তি সবসময় অপরিবর্তনীয়। গতিশক্তি, স্থিতিশক্তি সময় ভেদে, অবস্থা ভেদে, অবস্থান ভেদে পরিবর্তন হতে পারে, কিন্তু মোট শক্তি অপরিবর্তনীয়। তাহলে মোট শক্তি যদি ই হয়, ই ইজ ইকুয়াল টু ই কে প্লাস ই পি। ই কে হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, ই পি হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। আচ্ছা, তো এখান থেকে একটা ম্যাথ করি, একটা সিম্পল ম্যাথ করি, তারপরে একটু জটিলে যাব, তারপরে আরেকটা করব। তো দেখো কি বলছে, এটা কিন্তু খুব কমন ম্যাথ, ঠিক আছে। একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছে। বালকটির ভর লোকের ভরের অর্ধেক, ঠিক আছে। বালকটির ভর লোকের ভরের অর্ধেক। লোকের গতিশক্তি বালকটির গতিশক্তির
অর্ধেক, এক্ষেত্রেও অর্ধেক। লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। তাদের প্রাথমিক বেগ কত? ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে শর্ত দেওয়া আছে বালকের ভর লোকের ভরের অর্ধেক, অর্থাৎ লোকের ভর বালকের ভরের দ্বিগুণ। যদি লোকের ভর m1 হয়, m1 ইজ ইকুয়াল টু, আচ্ছা সরি, বালকের ভর যদি m1 হয় তাহলে বালকের ভর m1 ইকুয়াল টু যদি m হয় তাহলে লোকের ভর m2 ইজ ইকুয়াল টু 2m। বোঝা যায়? বালকের ভর যদি m হয়, লোকের ভর তার দ্বিগুণ 2m। ওকে, ঠিক আছে। এখন বলছে কি, লোকের গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক, লোকের গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। তাহলে লোকের গতিশক্তি EK1, এটা লোকের গতিশক্তি, ঠিক আছে, ইকুয়াল টু হাফ ইন্টু বালকের গতিশক্তি EK2। এখান থেকে পাই, দেখো EK1 অর্থাৎ লোকের গতিশক্তি, লোকের গতিশক্তি তাহলে কি হবে, হাফ 2m স্কোয়ার v1। v1 হচ্ছে লোকের বেগ, লোকের প্রাথমিক বেগ। আচ্ছা, লোকের প্রাথমিক বেগ সব আছে, দেখো প্রথমে ধরে নিই, লোকের প্রাথমিক বেগ ইকুয়াল টু v1, বালকের প্রাথমিক বেগ ইকুয়াল টু v2। ঠিক আছে। আচ্ছা, তো প্রাথমিক বেগ এটা যদি হয় তাহলে এটা ইকুয়াল টু হাফ m, সরি 2m v স্কোয়ার আর হচ্ছে m v2 স্কোয়ার। ঠিক আছে। তো এখান থেকে যে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি, দেখো হাফ হাফ এবার থেকে কেটে গেল, আর থাকলো কি m কেটে গেল, থাকলো হচ্ছে 2v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার, 2v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার। তো এইটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ঠিক আছে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ওকে, তো এবার দেখি পরবর্তী ধাপে চলে যায়। যদি লোকটি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। তাহলে সমান হবে কখন? আবার দেখো বলা আছে কি, EK2 মানে বালকের গতিশক্তি ইজ ইকুয়াল টু লোকের পরবর্তী গতিশক্তি। পরবর্তী গতিশক্তি কত হবে? হাফ। ঠিক আছে। আচ্ছা, কলমে এটা লিখতেছে না, গতিশক্তি হবে হচ্ছে হাফ, m এর জায়গায় লোকের ভর কত আমরা নিয়েছি 2m ইন্টু v1 প্লাস 1 হোল স্কোয়ার, v1 প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে। তো এখান থেকে দেখি কি আসে, EK2 ইকুয়াল টু হচ্ছে হাফ m বালকের v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, এখানে তো হচ্ছে 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে হচ্ছে m v1 প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে। তো এখান থেকে m2 v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু m v1 প্লাস 1 হোল স্কোয়ার। এটাই কোয়েশ্চেন নাম্বার 2। ঠিক আছে। তো দেখো এখানে v2 v1 আছে, এখানেও v2 v1 আছে। তো ইকুয়েশন নাম্বার 1 আর 2 যদি আমি সলভ করি, সলভ করলে v1 আর v2 পেয়ে যাব। আর যদি v1 আর v2 পেয়ে যাই, আচ্ছা তো সেটা তো বের প্রাথমিক বেগই তো বের করতে বলছে, তো v1 আর v2 আমরা পেয়ে যাব। তো এইভাবেই এই ম্যাথটা করতে হবে। আচ্ছা, তো এবার পরবর্তী আরেকটা ম্যাথে চলে যায়।
তো এবার করব আমরা রোলার কোস্টারের ম্যাথ। রোলার কোস্টার। আচ্ছা, তো নর্মালি তোমরা যে রোলার কোস্টারে উঠেছো, যে আমরা আধুনিক যে রোলার কোস্টার দেখতে পাই, সেটা হচ্ছে কি রোলার কোস্টারের নিজস্ব ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনটা ঘুরে আগায়, ঠিক আছে। তো এখন আমরা যে রোলার কোস্টারে করব, সেই রোলার কোস্টারের কোনো নিজস্ব ইঞ্জিন নাই, তাহলে সেটা চলে কিভাবে? সেটা চলে হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি ব্যবহার করে। কীরকম? একটু এদিকে লক্ষ্য করো। আমাদের, আচ্ছা এই পাশে চিত্রটা আঁকি। আমাদের এইটা মনে করো রোলার কোস্টার শুরু, ঠিক আছে। এখান থেকে রোলার কোস্টার চলা শুরু করবে, চলা শুরু করে এটা হচ্ছে ট্র্যাক, নিচে নামবে, নামার পরে এই জায়গায় গিয়ে একটা লুপ খেয়ে আবার এইভাবে চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রোলার কোস্টারের ট্র্যাক। তো আমাদের রোলার কোস্টারটা থাকবে কোথায়? রোলার কোস্টারটা থাকবে হচ্ছে এইখানে। রোলার কোস্টারের ভর হচ্ছে এম, আর ভূমি থেকে এই জায়গার উচ্চতা হচ্ছে h1, ঠিক আছে। তো এখান থেকে যখন এখান থেকে যেহেতু আছে, মানে ভূমি থেকে h1 উচ্চতায়, তাই এটার একটা নির্দিষ্ট শক্তি থাকবে, বিভব শক্তি, সেটা হচ্ছে mgh। তারপর যখন এটা এখান থেকে নামবে, তখন সেই শক্তিটা গতিশক্তিতে পরিণত হবে, আর এই গতিশক্তিটাই রোলার কোস্টারটাকে এই লুপটা ঘোরাতে সাহায্য করবে। এখন এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে যে h ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এইচের ভ্যালুটা কত হলে, এইচের ভ্যালুটা কত হলে রোলার কোস্টারটা এই লুপটা সম্পূর্ণ ঘুরতে পারবে, সেটা তোমাদেরকে বের করতে হবে। h1 ইকুয়াল টু হোয়াট। ওকে, তো আরেকটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে একটা লুপ, ঠিক আছে। এটা হচ্ছে সার্কেল। যদি সার্কেল হয় এবং এই সার্কেলের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই ভূমি থেকে, এটা ভূমি, এটা হচ্ছে সেম গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। তাহলে এই ভূমি থেকে এই সার্কেলের এই টপ পর্যন্ত উচ্চতা কত হবে? উচ্চতা হবে হচ্ছে 2r, r প্লাস r, 2r, ঠিক আছে। তো প্রথমে বুঝাই, তারপরে আমরা ম্যাথে যাব। তো এখানকার বিভব শক্তি সম্পূর্ণরূপে গতিশক্তিতে পরিণত হবে। তো তারপরে যখন এইখানে কি বলে রোলার কোস্টারটা আসবে, তখন কি ঘটনা ঘটবে? আচ্ছা, তো দেখো, মনে করো হচ্ছে এটা হচ্ছে লুপের মাথা, ঠিক আছে। যখন এইখানে রোলার কোস্টারটা আছে, তো সেই রোলার কোস্টারটা যদি এখানে লেগে থেকে এইভাবে নেমে আসে, অর্থাৎ এখান থেকে টুপ করে পড়ে না যায়, তাহলে কি করতে হবে? তাহলে এখানে একটা নির্দিষ্ট বেগ থাকতে হবে, নির্দিষ্ট বেগ থাকতে হবে, তাই না? আচ্ছা, তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে রোলার কোস্টারটা পড়ে যায়নি, রোলার কোস্টারটা ঘুরে আসছে। যদি তাই আসে, তাহলে এখানে দেখো নিচের দিকে কাজ করতেছে ওজন, রোলার কোস্টারের ওজন। তার মানে নিশ্চয়ই ওজনের বিপরীতে একটা ফোর্স আছে, যেটা রোলার কোস্টারটাকে এখানে আটকে রাখছে, ঠিক আছে। তো সেই ফোর্সটা কি? সেই ফোর্সটা হচ্ছে কেন্দ্রমুখী বল, ঠিক আছে, বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে ফোর্সটা হচ্ছে এই দিক বরাবর কাজ করতেছে Fc। ওকে, যেহেতু বস্তুটা পড়ে যাচ্ছে না, তাহলে আমরা ধরে নিব যে W ইজ ইকুয়াল টু Fc। যদি তাই হয়, তাহলে এখান থেকে লিখতে পারি বস্তুর ভর, অর্থাৎ হচ্ছে রোলার কোস্টারের ভর যদি m হয়, তাহলে এখানে লিখতে পারি MAC, এটা ইকুয়াল টু হচ্ছে m। আচ্ছা, তো এইখানে যে রোলার কোস্টারের বেগটা আছে, এখানে যে রোলার কোস্টারের বেগটা আছে, সেই বেগটা যদি v হয়, এখানে মুহূর্তের বেগটা যদি v হয়, তাহলে এই AC হবে v স্কোয়ার বাই r, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আরেকটু ক্যালকুলেশন করলে পাই, W এর জায়গায় মান বসালাম mg ইকুয়াল টু এত, তাহলে এখান থেকে পাবো v স্কোয়ার ইজ ইকুয়াল টু g r। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আমরা শক্তির হিসাব করব, যে অ্যাকচুয়ালি এখানকার শক্তি আর এখানকার শক্তি। তো শক্তির নিত্যতা যেহেতু এটা প্রয়োগ, তো তোমরা জানো যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, তার মানে এখানে যে পরিমাণ শক্তি ছিল এখানেও সেই পরিমাণ শক্তি থাকবে, শুধুমাত্র ফর্মটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে দেখি হচ্ছে শুরুতে একদম এখানে কি পরিমাণ শক্তি ছিল। দেখো, ওখানকার শক্তি হচ্ছে যদি E1 হয়, তাহলে E1 ইজ ইকুয়াল টু m g
H1 mg H1, ঠিক আছে। এটা হচ্ছে বিভব শক্তি। আর গতিশক্তি কত? যেহেতু স্টার্টিংয়ে স্থির ছিল তাহলে গতিশক্তি হচ্ছে 0। ওকে, আর এবার যখন এইখানে আছে সেক্ষেত্রে দেখো কি হবে। তো সেক্ষেত্রে যদি মোট শক্তিটা E2 হয় তাহলে E2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি K প্লাস P, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাই কাইনেটিক এনার্জিটা কত হবে? হাফ এম ভি স্কোয়ার, কোন ভি? এই ভি, প্লাস পি পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি কত হবে? এম জি, ভূমি থেকে উচ্চতা। তো লক্ষ্য করো এখান থেকে এই উচ্চতাটা কত? 2r। তাহলে আমরা এখানে লিখতে পারি এম জি ইন্টু 2r। পারি না? পারি। আচ্ছা, এবার লক্ষ্য করো শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী E1 আর E2 সমান। তো চলো আমরা এখন E1 আর E2 কে সমান দেখাই। দেখো E1 ইকুয়াল টু যদি E2 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম জি H1 ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস 2 m জি, সরি এখানে তো এইচ না, এখানে হবে হচ্ছে আর। বোঝা গেছে? কিছু না, জাস্ট E1 আর E2 কে সমান করেছি। ওকে, আচ্ছা যদি এইরকম কন্ডিশন হয়, ভি স্কোয়ার কোথায়? ভি স্কোয়ারের মানটা তো আমরা এখান থেকেই পেয়ে গেছি। তাহলে ভি স্কোয়ার আমরা জানি, ভি এর মানটা জানি, আর এর মানটা কোশ্চেনে দেওয়া থাকতে পারে, আর H1 এর মানটা জানি। তাহলে আমাদের H1 এর মানটা এখান থেকে খুব ইজিলি বের করতে পারবো। এম কাটাকাটি যাবে, তাহলে জি H1 ইজ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার প্লাস 2 GR। ওকে, তাহলে এই ইকুয়েশনে যদি আর দেওয়া থাকে তুমি H1 বের করতে পারবা, আর যদি H1 দেওয়া থাকে তাহলে আর বের করতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা ঠিক আছে, H1 দেওয়া থাকলে আর বের করতে পারবা। তো H1 দেওয়া থাকলে আর কীভাবে বের করবা? আচ্ছা, আর দেওয়া থাকলে এখান থেকে তো H1 খুব সহজেই বের হয়ে যাচ্ছে। তো এখান থেকে জেনারেলি এই প্রশ্নটা এভাবেই প্রশ্ন আসে। তো এখন দেখি যদি হচ্ছে তোমার এখানে ভি এর আর এর ভ্যালুটা দেওয়া না থাকে তাহলে কি ঘটনা ঘটবে? আর এর ভ্যালুটা যদি দেওয়া না থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানকার ইকুয়েশন থেকে আচ্ছা শোনো, তাই এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? ভি এর ভ্যালুটা তোমাকে বের করতে বললো, ভি এর ভ্যালুটা কত? ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। কিভাবে? তোমার ভি এর ভ্যালুটা বের করতে বলছে, তো এটা পরে তখন কি করতে হবে? এক্ষেত্রে আমরা কি করছি, আগে ভি স্কোয়ারের ভ্যালুটা বের করে এখানে বসাইছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে যেটা করব, এখানে ভি স্কোয়ারের জায়গায় জি আর প্লাস 2GR বসায় নিব। বসায় নেওয়ার পরে ফার্স্টে আমরা আর এর ভ্যালুটা বের করে নিব। আর এর ভ্যালুটা যদি বের হয়ে যায় তাহলে আমরা ভি এর ভ্যালু বের করতে পারবো। তাহলে এখান থেকে কী টাইপের কয় রকমের প্রশ্ন আসতে পারে? দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে 2 রকমের। 1 নাম্বার প্রশ্ন, সেখানে জিজ্ঞেস করতে পারে যে H1 ইকুয়াল টু কত, এটা একটা প্রশ্ন আসতে পারে। তারপরে 2 নাম্বার যে প্রশ্ন সেটা আসতে পারে আর ইজ ইকুয়াল টু কত। 3 নাম্বার যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কত। ভি মানে হচ্ছে এই বিন্দুতে তোমার রোলার কোস্টারের বেগটা কত। তো এইভাবে রোলার কোস্টার থেকে প্রশ্ন আসতে পারে। খুব কিন্তু কঠিন না, শুনে মনে হয় কঠিন, দেখে মনে হয় কঠিন, আসলে ব্যাপারটা কঠিন না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব। তো পরবর্তী টপিকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে হাতুড়ি ও পেরেক। হাতুড়ি ও পেরেকের ম্যাথ। ঠিক আছে, হাতুড়ি ও পেরেক আসলে কীভাবে আমরা কাজ করবো এখন সেটা দেখব। তো দেখো হাতুড়ি আর পেরেকের ম্যাথ 2 ধরনের আসতে পারে। কী রকমের? দেখো এইটা যদি ওয়াল হয়, সাপোজ এটা হচ্ছে ওয়ালটা আছে আনুভূমিক খাড়া ওয়াল, সেই ওয়ালে মনে করো তুমি পেরেক ঠুকবা। ঠিক আছে, হাতুড়ি কীরকম হয় আমি তো ড্রয়িংয়ে অতটা ভালো না। হ্যাঁ ঠিক আছে, হাতুড়ি ওয়ালে তুমি পেরেক ঠুকবা। আরেকটা কি হতে পারে? আরেকটা হইতে পারে ভূমিতে সাপোজ কোনো কিছু একটা আছে, সাপোজ কাঠের তক্তা বা কোনো কিছু, সেখানে তুমি পেরেক ঠুকবা। ভূমিতে
পেরেক লিখবা। হ্যাঁ, এটা হচ্ছে পেরেক। আচ্ছা, তোমরা বুঝে নাও যে এটা অ্যাকচুয়ালি পেরেক, ঠিক আছে। এটা হচ্ছে হাতুড়ি। হাতুড়িটা অনেকটা থরের হ্যামারের মতো হয়ে গেল। আচ্ছা, হোক, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এখানে হচ্ছে দুইটা কেস। তো এক্ষেত্রে তোমাদেরকে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে যে ওয়ালের বা নিচে কাঠের তক্তা আছে, সেই কাঠের তক্তার বাধাদানকারী বলটা কত, বাধাদানকারী বলটা কত। এফ ইজ ইকুয়াল টু হোয়াট, এফ ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব যে আনুভূমিক বরাবর যখন অবস্থান করবে তখন কি ঘটনা ঘটবে। তো দেখো, আনুভূমিক বরাবর, ঠিক আছে। আনুভূমিক বরাবর কি ঘটনা ঘটবে লক্ষ্য করো। এখানে আবার দুইটা কেস হইতে পারে, দুই ধরনের কেস। একটা কি, একটা হচ্ছে তুমি তুমি ভি বেগে এই পেরেককে আঘাত করতেছ, তুমি ভি বেগে এই পেরেককে আঘাত করতেছ, মানে হাতুড়ি ভি বেগে পেরেকের উপর তুমি বাড়ি মারতেছ। আর হাতুড়ির যে ভর, হাতুড়ির ভরটা দেওয়া আছে হচ্ছে এম, এম এখানে হাতুড়ির ভর, ঠিক আছে। হাতুড়ির ভরটা এম, তুমি ভি বেগে হাতুড়িকে আঘাত করতেছো। যদি সেই ঘটনা হয় তাহলে দেখো শক্তির নিত্যতা থেকে আমরা কি পাই, শক্তির নিত্যতা থেকে পাই হচ্ছে তুমি যখন আঘাত করতেছো তখন এই জায়গায় মোট যে শক্তিটা আছে সেই শক্তিটা তোমার কাজ করবে, আর কাজের কারণে সেটা নিচের দিকে ঢুকে যাবে। তো মনে করো আঘাত করেছো, আঘাত করার পরে হাতুড়িটা নিচের দিকে ঢুকে গেছে, ঠিক আছে। হাতুড়িটা নিচের দিকে এখন ঢুকে গেছে। তো কতটুকু ঢুকেছে, এক্স পরিমাণ প্রবেশ করেছে, এক্স পরিমাণ ভিতরের দিকে প্রবেশ করেছে। যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা পাই, দেখো, আচ্ছা এই কলমটা লিখতেছে না, কালি নাই সম্ভবত, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তিটা পরিণত হবে কি, এক্স পরিমাণ প্রবেশ করাতে সাহায্য করেছে। কিসের বিপরীতে সাহায্য করেছে, এফ পরিমাণ বলকে ভেদ করে, মানে এফ পরিমাণ বাধাদানকারী বল থাকা সত্ত্বেও ভিতরে প্রবেশ করেছে, তার মানে এফ পরিমাণ বল ওখানে কার্যকর হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু এফ এক্স। ওকে, তো এখান থেকে আমরা এক্সটা বের করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ডিভাইডেড বাই, সরি এখান থেকে আমরা এফ বের করবো, এফ ইজ ইকুয়াল টু এক্স। ওকে, তো আবার যদি হচ্ছে এক্স বের করতে বলে তাও আমরা পারবো, এক্স ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ডিভাইডেড বাই এফ। সেক্ষেত্রে কোশ্চেনে এফটা দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, তো সেকেন্ড যে কেসটা হতে পারে, সেকেন্ড কেসটা হচ্ছে হাতুড়িকে তুমি আঘাত করবা না, করে কী করবা, এরকম করে ধূপ করে ফেলে দিবা, এরকম করে ছেড়ে দিবা, আর সেইটা তোমার এখানে পড়বে, মানে হাতুড়িটা এর মাথার উপর পড়বে। তো কোথা থেকে ফেলবা, উচ্চতা থেকে ফেলবা। কোন উচ্চতা থেকে ফেলবা, এইচ উচ্চতা থেকে ফেলবা। এখন হয়েছে কি, আমি এইচ উচ্চতা থেকে ছেড়ে দিয়েছি, ধূপ করে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে এক্স উচ্চতায়, এক্স গভীরতায় নেমে গেছে। তো জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো যে এটা যদি হয় হাতুড়ির পেরেকের আদি মাথা, তো এখান থেকে উচ্চতাটা হচ্ছে এইচ, তারপর পেরেক যখন প্রবেশ করবে তখন হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে দেখো হাতুড়ির মোট সরণটা হবে হচ্ছে এইটুকু, আর এইটুকু হচ্ছে এক্স, কারণ এইটুকু গভীরে প্রবেশ করেছে, এটা এক্স হলে এটা হবে এক্স। টোটাল যে সরণটা হবে হাতুড়ির ক্ষেত্রে সেটা হবে হচ্ছে এইচ প্লাস এক্স। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হাতুড়ির মোট বিভব শক্তি হচ্ছে এম জি এইচ প্লাস এক্স। এটা কিসে পরিণত হবে, সরি এটা ইকুয়াল টু তখন কী হবে, বাধানকারী বলের বিরুদ্ধে যে কাজটা হলো, তাহলে বাধানকারী বলের বিরুদ্ধে কাজটা হচ্ছে এফ এক্স। তো এখান থেকে এফও বের করতে পারে, এক্সও বের করতে পারে। যদি হচ্ছে এক্স বের করতে বলে তাহলে হচ্ছে এম জি এইচ প্লাস এক্স, এখান থেকে যদি এফ বের করতে বলে তাহলে এফ দেওয়ার পরে এক্স বের করতে পারবা। আর যদি এক্স বের করতে বলে তাহলে এফ দেওয়া থাকবে। তো এক্স আর কি বলে, দুইটা এক্স এক পাশে এনে ভাগ করলে হয়ে যাবে। তো কীভাবে দেখো, এফ এক্স মাইনাস এম জি এক্স ইকুয়াল টু এম জি এইচ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই এফ প্লাস, সরি এফ মাইনাস এম জি। ওকে, ঠিক আছে। আচ্ছা,
দেখো তো ঠিক আছে কিনা, আমার আর পক্ষান্তর করতে ভুল হয়। এফ এক্স আছে, এম জি এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, আর এম জি এক্সটাকে এই পাশে থাকলো, এক্সট্রা এই পাশে রাখলো, এই পাশে নিয়ে এসে তাহলে কি হবে, এক্সট্রাকে কমন নিলাম, কমন নেওয়ার পরে এফ প্লাস এম জি চলে আসবে, মাইনাস এম জি চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা কন্ডিশন। ওকে, তো এবার দেখবো আমরা হচ্ছে উলম্ব, মানে হচ্ছে এই কেস দেখবো উলম্ব তলে বা হচ্ছে উলম্ব কি বলে ওয়ালে যখন ব্রেক ঠুকবা তখন কি হচ্ছে, তখন কাজটা কিভাবে বের করতে হবে। তো লক্ষ্য করো, উলম্ব তলে, উলম্ব তলে যখন আঘাত করতেছি তখন কিন্তু ওই দিক বরাবর এই আনুভূমিক বরাবর কোনো জি এর রূপাংশ নাই, কারণ cos 90 ইকুয়াল টু 0, cos 90 ইকুয়াল টু 0, মানে এই দিক বরাবর উপাংশ, সরি এদিক বরাবর ওজন কাজ করতেছে, তার এদিক বরাবর উপাংশ 0। ওকে, বোঝা গেছে? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি যখন আঘাত করতেছি, যদি আমি ভি বেগে আঘাত করি তাহলে এখান থেকে সরাসরি হাফ এম ভি স্কোয়ার গতিশক্তিটা বাহনকারী শক্তিতে পরিণত হবে এফ এক্স। তো এই একটাই সূত্র, এখান থেকে ডাইরেক্ট তুমি বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। আর যখন আনুভূমিক বরাবরে হচ্ছে আঘাত করলে কি বলে হচ্ছে ভি বেগে আঘাত করলে যেটা হবে, এক্ষেত্রেও ওই সেম ঘটনায় ঘটবে। তো এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব। এতক্ষণ কাজ নিয়ে আলোচনা করলাম, এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক বলের কারণে কাজ। স্থিতিস্থাপক বলটা কি? স্থিতিস্থাপক বলটা অ্যাকচুয়ালি কি? দেখো, যদি এখানে একটা স্প্রিং লাগানো থাকে, এটা যদি হচ্ছে সাম্য অবস্থায় থাকে এবং এটা হচ্ছে একটা বস্তু, তুমি যদি এই স্প্রিংটাকে ধরে এই পাশে টান দাও, তারপর এই পাশে আমি স্প্রিংটাকে ধরে টান দিচ্ছি, এই পাশে যদি টান দিই তাহলে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? যে পরিমাণ বলটা এই পাশ থেকে বাধা দিবে, মানে আমি যদি স্প্রিংটাকে টানি তাহলে একটা বাধাদানকারী বল এইদিকে ক্রিয়া করবে। আমি যদি এই দিক বরাবর এফ বল প্রয়োগ করি তাহলে এই দিক বরাবর একটা আমি বল অনুভব করব, এই বলটা হবে হচ্ছে এই বলের অনুরূপ। ঠিক আছে, তাহলে এই বলটা যদি এফ হয়, এদিক বরাবর বল প্রয়োগ করি এদিক বরাবর, তাহলে বলটা সমান হবে, কিন্তু যেহেতু বিপরীত তাই আমরা এই বলটাকে দিব হচ্ছে মাইনাসে। এই যে কোনো একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা, এটা তো স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থা থেকে আমি পরিবর্তন করতে যাচ্ছি, এই স্বাভাবিক অবস্থাটা পরিবর্তন করতে যাওয়ার কারণে যে বাধাদানকারী বলটা সৃষ্টি হচ্ছে, এই বাধাদানকারী বলটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপক বল। ঠিক আছে, তো যে বলটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে নির্দিষ্ট অবস্থায় বা অবস্থায় রাখার জন্য সবসময় কাজ করে, সেটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপক বল। ওকে, আচ্ছা, তো দেখবো স্থিতিস্থাপক বলের জন্য কাজ কীরকম হয়। আরেকটা জিনিস, সেটা স্থিতিস্থাপক বলটা কিন্তু তোমার ধ্রুব বল না, স্থিতিস্থাপক বলটা হচ্ছে পরিবর্তনশীল বল। কিভাবে পরিবর্তনশীল বল? চিন্তা করো যে একটা স্প্রিংকে তুমি টানতেছো, তো যখন টানা শুরু করো তখন কিন্তু অল্প বল প্রয়োগে যতটুকু সরণ হয়, টানতে টানতে যখন বড় করে দাও তখন কিন্তু ওই প্রথমের ওইটুকু পরিমাণ সরণের জন্য কিন্তু বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা দেখছি যে স্প্রিংয়ের যে বলটা প্রয়োগ করি সেটা কিন্তু ধ্রুব না, সেটা যতই স্প্রিংয়ের অবস্থার পরিবর্তন বেশি হয় তত বলটা বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার যদি বিপরীতক্রমে ছেড়ে দিই তাহলে কিন্তু হচ্ছে অল্প বল প্রয়োগ করতে হবে। এখানে ছেড়ে দিলে প্রথমে হচ্ছে কি বলবো, মনে করো যে ছেড়ে দিলে প্রথমে যত তাড়াতাড়ি একটু অংশ আসবে, এক্স অংশ সাপোজ আসলো, তো তার পরবর্তীতে আগায় ছেড়ে দিলে এক্স অংশ আসতে যাচ্ছে বেশি সময় লাগবে, অর্থাৎ বলটা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, বলের মানটা আস্তে আস্তে কমবে, এক কথায় এটা ধ্রুব বল নয়। তো স্প্রিংয়ের জন্য এবার আমরা কাজ দেখব। স্প্রিংয়ের জন্য কাজ দেখো, এটা যদি একটি স্প্রিং হয়, ঠিক আছে। আচ্ছা, এই স্প্রিংয়ে পরে আসি, আমরা আগে আনুভূমিক করি, তারপরে হচ্ছে উলম্ব দেখব। এটা যদি একটা স্প্রিং হয়, ঠিক আছে, উলম্ব আনুভূমিক, এই স্প্রিংয়ের এখানে যে স্প্রিং হয়, ঠিক আছে, তো স্প্রিংয়ের উপর তুমি সাপোজ এফ পরিমাণ বল প্রয়োগ করেছো, এইদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করেছো, করার কারণে স্প্রিংয়ের এই বস্তুটা এই জায়গায় আসছে, অর্থাৎ স্প্রিংটার এটা হচ্ছে, হ্যাঁ,
এটা হচ্ছে তোমার শেষ অবস্থান, আর এইটুকু সাপোজ হচ্ছে স্মরণ হয়েছে, ঠিক আছে, এইটুকু স্মরণ হয়েছে, এই স্মরণটা হচ্ছে এক্স। তো দেখো এইদিকে আমি এফ বল প্রয়োগ করেছি, এফ বল প্রয়োগের কারণে এক্স পরিমাণ স্মরণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা তো হুকের সূত্র অনুসারে এফ সমানুপাতিক মাইনাস, আচ্ছা এই কী বলে তোমার দ্বারা, আচ্ছা এফ সমানুপাতিক এক্স, আগে এটা বোঝো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দ্বারা বা আমার দ্বারা বা বাহ্যিক বল দ্বারা, বাহ্যিক বল, বাহ্যিক প্রযুক্ত বল, ঠিক আছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। দেখো এই পাশে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে স্থিতিস্থাপক বলটা যেহেতু বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে এই বিপরীত দিকে ক্রিয়াশীল স্থিতিস্থাপক বলটা হবে হচ্ছে মাইনাস এফ। তাহলে স্থিতিস্থাপক বলটা হচ্ছে এক্ষেত্রে, স্থিতিস্থাপক বল এক্ষেত্রে হবে হচ্ছে এফ দ্বারা, যদি আমি প্রকাশ করি, এফ দ্বারাই প্রকাশ করতেছি, ইজ ইকুয়াল টু মানটা মাইনাস কে এক্স, ঠিক আছে। আচ্ছা তো এইটা হচ্ছে তোমার দ্বারা তুমি যে বল প্রয়োগ করেছো বা বাহ্যিকভাবে প্রযুক্ত বল, আর এটা হচ্ছে স্থিতিস্থাপক বল। ওকে, তো এবার আমরা কাজ দেখব। যেহেতু এটা হচ্ছে পরিবর্তনশীল বল, ধ্রুব বল নয়, সেহেতু কাজটা আমরা সরাসরি এফএক্স দিয়ে করতে পারবো না। কীভাবে করব দেখো, যদি ডাব্লিউ হয়, আচ্ছা ধরি যে এই পজিশনে যখন ছিল এটা হচ্ছে 0 পজিশন, এবার এখানে আসছে এটা হচ্ছে এক্স পজিশন, ঠিক আছে। যেহেতু শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই আছে, তাই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এখানেও 0, ওয়াই অক্ষ বরাবর এখানেও 0, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর সরণটাই আমরা নিয়ে কাজ করব। ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তো ডি কোথায়, 0 থেকে এক্স পর্যন্ত এফ ডি এক্স। ওকে, তো দেখো মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখতে পারি 0 এক্স এফ ডি এক্স। এখান থেকে দেখো এফ 0, আচ্ছা দেখো এফ ইজ ইকুয়াল টু কী পাইছিলাম একটু আগে, এফ ইজ ইকুয়াল টু পাইছিলাম, দেখো আমার দ্বারা প্রযুক্ত বল, বাহ্যিকভাবে প্রযুক্ত বল যদি হিসাব করি তাহলে হবে কে এক্স, আর স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হবে, কৃত কাজ যদি হিসাব করি তাহলে হবে হচ্ছে মাইনাস কে এক্স। আমি এখানে মাইনাস কে এক্স বসাচ্ছি, তাহলে হবে হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ মাইনাস কে এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে এক্স পর্যন্ত। এটা ইকুয়াল হবে হচ্ছে মাইনাস কে, প্রথমে এক্স বসালে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2, আর 0 বসালে তো 0। তাহলে এটাই হচ্ছে তোমার রেজাল্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হচ্ছে মাইনাস কে এক্স স্কোয়ার বাই 2, আর তোমার দ্বারা কৃত কাজ, তোমার দ্বারা কৃত কাজটা হবে হচ্ছে পজিটিভ হয়ে যাবে আর কি, কে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো যদি এখানে কি বলে উল্লেখ করে দেয়, যদি এখানে সীমা উল্লেখ করে দেয়, ব্যবধি উল্লেখ করে দেয়, সাপোজ হচ্ছে বললো যে x1 থেকে মনে করো যে কাজটা শুরু করো, মানে এক্স আছে, ঠিক আছে, এটাকে আমি x1 ধরলাম, এটাকে x1 ধরলাম, তার পরবর্তীতে আরও মনে করো এইদিকে নিয়ে আসলাম, আরও মনে করো এইদিকে নিয়ে আসলাম, তাহলে এই বিন্দুটাকে দিলাম হচ্ছে আমি x2 0। সেক্ষেত্রে কি হবে, তো আদি অবস্থান হচ্ছে x1, শেষ অবস্থান হচ্ছে x2, এই ক্ষেত্রে অনুরূপভাবে কাজ হবে x1 x2 x1 x2। তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কী হবে, রেজাল্টটা হবে হচ্ছে মাইনাস কে এক্স স্কোয়ার বাই 2 x1 বাই x2, তাহলে হবে মাইনাস কে x2 স্কোয়ার বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস x1 স্কোয়ার বাই 2, তাহলে হচ্ছে x1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমার ইয়া দ্বারা বল, কি বলে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। আর যখন হচ্ছে তুমি যে বল প্রয়োগ মানে হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ যদি বলে, তাহলে এই পুরো রাশিটার আগে শুধুমাত্র একটা মাইনাস বসাই দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম
স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ ইকুয়াল টু হাফ কে হাফ কে x2 না x1 আগে ছিল হাফ কে x1 না x2 আগে ছিল, যেহেতু x2 উপরে x1 নিচে, তার মানে ব্যাপারটা হচ্ছে যে ওটা x1 এর আগে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে x1 স্কোয়ার মাইনাস হাফ কে x2 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ইকুয়াল টু হবে হচ্ছে, সামনে একটা শুধু মাইনাস আসবে, যদি মাইনাস বসাই তাহলে হবে হচ্ছে হাফ কে x2 স্কোয়ার মাইনাস হাফ কে x1 স্কোয়ার। তাহলে দেখো যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হবে আদি অবস্থা প্রথমে, মানে আদি অবস্থান প্রথমে কে এক্স স্কোয়ার, কে হাফ কে ইন্টু আদি অবস্থান স্কোয়ার মাইনাস হাফ কে ইন্টু শেষ অবস্থান স্কোয়ার। আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হবে হাফ কে শেষ অবস্থান স্কোয়ার মাইনাস হাফ কে আদি অবস্থান স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে তোমাদের প্র্যাকটিক্যাল আসবে, প্র্যাকটিক্যাল এইচএসসিতে প্র্যাকটিক্যাল আসতে পারে। কীরকম আসবে? আচ্ছা দেখো, তো দেখো এটা যদি এখানে যদি একটা স্প্রিং ঝুলানো থাকে এবং এখানে যদি একটা এম ভরের বস্তু ঝুলানো থাকে, আচ্ছা মনে করো হচ্ছে স্বাভাবিকভাবে স্প্রিংটা আছে হচ্ছে এই অবস্থানে, এটাকে দিলাম হচ্ছে x1 অবস্থান। তো পরে যখন একটা বস্তু ঝুলালাম, বস্তু ঝুলানোর পরে অবস্থানটা আসলে হচ্ছে এখানে, সাপোজ বস্তুটার পর হচ্ছে এম, এই মধ্যবর্তী এটা হচ্ছে x2, তাহলে সরণটা হলো হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, এরকম যদি কন্ডিশন হয় তাহলে দেখো স্থিতিস্থাপক বলটা হবে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস কে ডেল এক্স। ঠিক আছে, আর স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজটা হবে, আমি ডাইরেক্ট ডেল এক্স দ্বারা প্রকাশ করতেছি, তাহলে কৃত কাজটা কত হবে? দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কাজ হচ্ছে আদি মাইনাস শেষ, আদি মাইনাস শেষ, আদি মাইনাস শেষ। ঠিক আছে, তাহলে সেটাই উল্লেখ করতেছি ইউ। আচ্ছা, স্থিতিস্থাপক বল দ্বারা যে কৃত কাজটা হবে সেই কৃত কাজটা কিন্তু এখানে বিভব শক্তি হিসেবে জমা হবে, সেখানে কিন্তু এই বিভব শক্তি হিসেবে জমা হবে। তাহলে দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজটা হচ্ছে ইকুয়াল টু হাফ কে x1 মাইনাস x2। ঠিক আছে, তো এখানে যেহেতু আচ্ছা স্কোয়ার x1টা বড়, তো স্বাভাবিকভাবে এই রেজাল্ট আসবে হচ্ছে নেগেটিভ, তো সামনে নেগেটিভ দিয়েও লিখতে পারতাম, আমি নেগেটিভ দিয়ে না দিয়ে ডাইরেক্ট হচ্ছে এভাবে লিখতেছি। আচ্ছা, তো দেখো এই যে এটা হচ্ছে কি বলে কৃত কাজ, কৃত কাজ সমান আমরা জানি ব্যয়িত শক্তি। ঠিক আছে, তো এই পরিমাণ কাজটা কি কারণে, এই পরিমাণ কাজ হয়েছে মানে হচ্ছে এই পরিমাণ শক্তিটা এখানে জমা হয়েছে। তো শক্তিটা জমা হওয়ার কারণ কি? শক্তিটা জমা হওয়ার কারণ হচ্ছে এই যে এম ভরের বস্তুটা বলা আছে সেই বস্তুটার ওজন। তাহলে ওজনের জন্য আমাদের যে কৃত কাজটা হবে সেই কাজটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে বস্তুটার ওজনের জন্য কৃত কাজটা যদি আমি ধরি হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে বস্তুর ওজনের জন্য কৃত কাজটা হবে হচ্ছে এম জি ডেল এক্স। এখানে ডেল এক্সটাই মুখ্য, এখানে প্লাস মাইনাসটা ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা x2 মাইনাস x1 আর কি, যাই হোক। তাহলে এইটা ইকুয়াল টু যদি এইটা লিখি তাহলে হবে কি, দেখো এম জি ডেল এক্স ইজ ইকুয়াল টু হাফ কে ডেল এক্স দিচ্ছি ডেল এক্স স্কোয়ার। ওকে, তো এখান থেকে এই স্প্রিং ধ্রুবক, এই স্প্রিং যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা তোমরা বের করতে পারো। আর একটু সহজ করি, এম জি ইজ ইকুয়াল টু 2mg ইকুয়াল টু ডেল এক্স। ঠিক আছে, ইন্টু কে, তাহলে কে ইজ ইকুয়াল টু 2mg বাই ডেল এক্স। এখান থেকে স্প্রিং ধ্রুবকটা বের করতে পারো। তো প্র্যাকটিক্যালে করতে হয় কি, প্র্যাকটিক্যালে এই যে এটা ছেড়ে দিতে হয়, ছেড়ে দিয়ে যতটুকু হয় এটা হিসাব করে একটা স্কেল লাগানো থাকে, সেখান থেকে এই ডিস্টেন্সটা হিসাব করে এইভাবে কে এর মানটা বের করতে হয়। স্প্রিং ধ্রুবকের এরকম একটা প্র্যাকটিক্যাল আসতে পারে। ওকে, স্প্রিং ধ্রুবকের প্র্যাকটিক্যাল আসতে পারে।
আবার এখান থেকে আরো একটা জিনিস আসতে পারে। আচ্ছা, তো এবার হচ্ছে এখান থেকে কিছু ম্যাথ করি। তো দেখো, আচ্ছা তোমাদের বই থেকে একটা জিনিস দেখি, বই থেকে কিছু ম্যাথ দেখি যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো বলা হয়েছে একটি স্প্রিংকে উলম্ব ভাবে ঝুলিয়ে নিচ প্রান্তে 0.5 কেজি ভর ঝুলালে 0.2 মিটার প্রসারিত হয়। 0.5 মিটার প্রসারিত করা হলে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হবে? ঠিক আছে, তো দেখো আমাদেরকে বিভব শক্তি বের করতে বলেছে। বিভব শক্তির সূত্রটা কি? ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তো এক্ষেত্রে কিন্তু বিভব শক্তি বের করতে বলছে। তো একটা জিনিস লক্ষ্য করো, যখন হচ্ছে কৃত কাজ বের করতে বলবে, এর দ্বারা কৃত কাজ, ওর দ্বারা কৃত কাজ, তখন হয়তো প্লাস মাইনাসটা দিয়ে যেটা বোঝাবে সেটা হচ্ছে, যদি মাইনাস আসে তাহলে বলে দিতে হবে যে এটা হচ্ছে স্থিরসহ বল দ্বারা কৃত কাজ, আর যদি প্লাস আসে তাহলে বলে দিতে হবে এটা হচ্ছে তোমার দ্বারা কৃত কাজ। অ্যাকচুয়ালি কাজ তো সমানই হবে, দুইটার ভ্যালুটা অ্যাকচুয়ালি সমানই হবে। তো কাজ কাজই, এখানে এর দ্বারা কৃত কাজ, ওর দ্বারা কৃত কাজ এটা উল্লেখ করার দরকার নেই। ঠিক আছে, কাজ কাজই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে কন্ডিশন। তো আমাদের এখানে এক্স লাগবে। তো এক্সটা কিভাবে বের করব? এক্সটা কিভাবে বের করব? আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা বলছে প্রথমে 0.5 কেজি ঝুলালে, হাফ কেজি ঝুলালে এত মিটার প্রসারিত হয়, আর পরবর্তীতে বলছে 0.5 মিটার প্রসারিত করা হলে। তো এটার অর্থ হচ্ছে এই যে প্রথমে 0.5 মিটার ঝুলানোর ফলে সাপোজ হচ্ছে এইটুকু প্রসারিত হয়েছে। ঠিক আছে, এইটুকু প্রসারিত হয়েছে। তো পরবর্তীতে কোনো কিছু ঝুলায়নি, পরবর্তীতে একদম এখান থেকে এইটুকু যদি 0.2 হয় তাহলে 0.5 এখান থেকে হিসাব করবে না, 0.5 এই নিচ থেকে হিসাব করেনি, 0.5 ওই উপর থেকেই হিসাব করেছে। পরবর্তীতে যখন হচ্ছে এই যে কি বলে 0.5 কেজি ঝুলানো ছিল না। ঠিক আছে, তো দেখি ম্যাথটা কিভাবে করব। তো প্রথমের যে অংশটা আছে, প্রথমের অংশটা থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি কে বের করে নিতে হবে। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে এই কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স সমান এম জি বাই এক্স। ঠিক আছে, তো এমটা দেখো, এমটা এখানে কত 0.5, আর জিটা কত 9.8 ডিভাইডেড বাই এক্স, এক্সের ভ্যালুটা কত 0.2। ঠিক আছে, তো এখান থেকে প্রথমে কেটা পাবো, এই কেটা তোমার এখানে বসাইতে হবে, এই কেটা ওখানে বসাই, এক্সের ভ্যালুটা এক্ষেত্রে হবে হচ্ছে 0.5 বসাবা, এখান থেকে নিয়ে গিয়ে কে এর ভ্যালুটা এখানে বসাবা, বসাই যে রেজাল্ট আসবে সেটাই তোমার নির্ণয় অ্যান্সার হবে। ওকে,
এবার পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিকে যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে কোনো বস্তু, সাপোজ হচ্ছে এই পেনটা, ঠিক আছে, এই পেনটা যদি হচ্ছে গড়ায় গড়ায় সামনের দিকে আগায়, মনে করো গড়ায় গড়ায় সামনের দিকে আগাচ্ছে, গড়ায় গড়ায় আগাচ্ছে, গড়ায় গড়ায় আগানোর ক্ষেত্রে যদি গতিশক্তি বের করতে বলে তাহলে সেখানে কীভাবে বের করবা? কোনো বস্তু যদি গড়ায় গড়ায় আগায় তাহলে তার গতিশক্তি হবে এই গড়ানোর কারণে, মনে করো এরকম গড়ায় 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 আগাচ্ছে, তাহলে যে বেগে আগাবে সেটা যদি ভি হয় তাহলে, এবং বস্তুর ভরটা যদি এম হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার এর সাথে যোগ হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তো হাফ আই ওমেগা স্কোয়ার, তো আই বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। আইটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার আছে, সেখান থেকে তোমরা শিখে নিবা। তো এম ভি স্কোয়ার, মনে করো এটা যদি একটা ড্রাম হয়, এই ড্রামটা যদি এরকম করতে 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 আগায় এবং এর বেগটা, রৈখিক বেগটা যদি ভি হয় এবং কৌণিক বেগটা যদি ওমেগা হয়, আচ্ছা কৌণিক বেগ এখানে ওমেগা, তো ওমেগা ইকুয়াল টু তোমরা ভি এর মাধ্যমে প্রকাশ করে নিবা। কীভাবে প্রকাশ করে নিবা? ওমেগা ইকুয়াল টু যদি হচ্ছে বৃত্তাকার বস্তু হয় তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, ঠিক আছে। এখান থেকে এটাকে অ্যাকচুয়ালি ভি এর মাধ্যমে প্রকাশ করবা, ভি এর মাধ্যমে প্রকাশ করে ম্যাথটা করবা। ওকে, তো এবার আমরা পরবর্তী টপিকে চলে যাবো। পরবর্তী টপিকটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে। পরবর্তী টপিক হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, তো ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে, একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। যেহেতু একক সময় বলতেছে তার মানে আমরা পি ইজ ইকুয়াল টু লিখতে পারবো ডাব্লিউ ডিভাইডেড বাই টি। দেখো এটা আরও কতগুলো ফর্ম হয়, বিভিন্ন ফর্ম দেখবো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম জি এইচ বাই টি, এটা লিখতে পারি। তাহলে আবার লিখতে পারি এফ এস বাই টি, এখান থেকে লিখতে পারি এফ ইন্টু এক্স বাই টি ইকুয়াল টু আবার ভি, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে এফ ভি, এটা হচ্ছে বেগ, ঠিক আছে। যদি বেগ দেওয়া থাকে তাহলে আমরা এভাবে বের করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, পি এভাবে বের করতে পারি। তো পি এর একক কি? ক্ষমতার একক কি? ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ডাব্লিউ। তো ক্ষমতার আগে যেটা ছিল সেটা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি, আগে প্রচলিত ছিল হর্স পাওয়ার। তো 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, ঠিক আছে। এটা মনে রাখবা, এখান থেকে এমসিকিউ আসে। আরেকটা ভুল হয় আমাদের, সেটা হচ্ছে যে কিলোওয়াট আওয়ারকে আমরা অনেক সময় কি বলে, কিলোওয়াট আওয়ারকে আমরা অনেক সময় ক্ষমতার একক মনে করি, কিন্তু সেটা ক্ষমতার একক নয়, সেটা হচ্ছে কাজের একক। কারণ কি, কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক, তার সাথে যখন সময় দিয়ে গুণ করতেছি সেটা হয়ে যাচ্ছে কিলোওয়াট ঘন্টা, সময় দিয়ে যখন গুণ হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি বলে শক্তি, ঠিক আছে। তো আসো এবার ক্ষমতার থেকে একটা ম্যাথ করি। ওকে, তো দেখো আছে কি 250 কেজি ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলে ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করে। তো এখানে দেখো এটা দেওয়া আছে আর হচ্ছে ভি দেওয়া আছে, তো এখানে কিন্তু ওই লাস্টের সূত্রটা খাটবে, ডাইরেক্ট পি ইজ ইকুয়াল টু এফ ভি, আর এফের ভ্যালুটা কত, এম জি ভি, তার মানে হচ্ছে 250 ইন্টু 9.8 ইন্টু 0.1 ওয়াট, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ডাইরেক্ট
mgc। তো এইভাবে ম্যাথ করতে হবে। তো এবার যে টপিকটা আসবে সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা বলতে সিম্পলি যেটা বোঝায়, কর্মদক্ষতা বলতে এক কথা যেটা বোঝায়, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ ইনপুট দিয়ে আউটপুট যেটা পাচ্ছ সেটা শতকরা হার, অর্থাৎ আউটপুটের শতকরা হারটাই হচ্ছে তোমার কর্মদক্ষতা। তো ইনপুট যদি ডাব্লিউ হয়, আচ্ছা ইনপুট ডাব্লিউ না, ইনপুট যদি ই হয়, আউটপুট যদি ডাব্লিউ হয়, তাহলে কর্মদক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি এটা ইজ ইকুয়াল টু ইনপুট বাই আউটপুট ইন্টু 100%, ঠিক আছে। তো এই কি বলে, কর্মদক্ষতাকে সবসময় শতকরায় প্রকাশ করতে হয়। সেটা হচ্ছে কি, আমরা ইনপুট যদি ই পরিমাণ দিই, আউটপুট যদি ডাব্লিউ পরিমাণ পাই, তাহলে তার শতকরা পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ আমরা কাজে লাগাচ্ছি, শতকরা কী পরিমাণ যেটা আউটপুট দিচ্ছি তার মানে শতকরা কী পরিমাণ ফেরত পাচ্ছি, আউটকামটা পাচ্ছি, কী পরিমাণটা কাজে লাগাচ্ছি, সেটাই হচ্ছে তোমার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। কর্মদক্ষতা শুধুমাত্র কাজ দিয়ে না, ক্ষমতা দিয়েও হিসাব করা যেতে পারে। কর্মদক্ষতা কি ক্ষমতা দিয়েও ডাইরেক্ট হিসাব করতে পারো। কীভাবে? সাপোজ কর্মদক্ষতা এইভাবেও লিখতে পারি আমরা, P1/PT, মানে P/PT, P হচ্ছে টোটাল যে পরিমাণ ক্ষমতা আমার, যে পরিমাণ ব্যবহার করেছি তার সাথে 100%, ঠিক আছে। এভাবেও লেখা যেতে পারে, এভাবেও বের করা যেতে পারে। কর্মদক্ষতা থেকে আরেকটা ম্যাথ দেখব। দেখো বলছে কি, একটি পাম্প ঘন্টায় 25 × 10⁶ কেজি, 2.5 × 6 কেজি পানি 50 মিটার উঁচুতে তুলতে পারে। পাম্পের ক্ষমতা 70% কার্যকর হলে প্রকৃত ক্ষমতা কত? তো এখানে কি বলছে, পাম্পের ক্ষমতা 70% কার্যকর হলে এই পরিমাণ পানি তুলতে পারে, ঠিক আছে। তাহলে এখানে ডাব্লিউটা কত, এখানে আচ্ছা আমার পেনটা চেঞ্জ করি, পেনটা লিখছে না। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh। তো এম দেওয়া আছে, জি জানি, এইচ দেওয়া আছে, এটা আমরা পেয়ে যাব। তারপরে প্রকৃত ক্ষমতা ধরলাম হচ্ছে ই, তার দেওয়া আছে ইটা ইজ ইকুয়াল টু 70% ইজ ইকুয়াল টু 70/100 ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ই ইন্টু 100/100, মানে পার্সেন্টটাকে 100/100 লিখলাম, অ্যাকচুয়ালি এটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি mgh ডিভাইডেড বাই ই। তো এখান থেকে আমি ডাইরেক্ট ইটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি কি পাবো না, অ্যাকচুয়ালি এখান থেকে ই পাবো না। এটা যদি হচ্ছে মোট ক্ষমতা হয়, এটা 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 আমরা কাজ পাবো, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কী পরিমাণ কাজ করতে পারে সেটা আমরা পাবো, ঠিক আছে। এটা আমরা ই পাবো। তারপরে যখন আমরা ই পাবো প্রকৃতপক্ষে কী পরিমাণ কাজ, এটা কাজ বাই কাজ থেকে যেহেতু বের করতেছি, কী পরিমাণ কাজ করতে পারে সেটা পাবো। তো অ্যাকচুয়ালি এখানে বলছে যে ঘন্টায় এই পরিমাণ পানি তুলতে পারে, এক্ষেত্রে 70% ক্ষমতা ইউজ হয়। এটা অর্থ হচ্ছে ঘন্টায় এই টোটাল ই পরিমাণ কাজ করতে পারে, সেইটা তার মধ্যে কাজ করে হচ্ছে 70%, অর্থাৎ 70% W% কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা ইটা যদি বের করে নিই, এবার ইকে যদি আমি ঘন্টা অর্থাৎ হচ্ছে 3600 সেকেন্ড দ্বারা যদি ভাগ করি, ই অবশ্যই জুলে বের করতে হবে, জুলে বের করার পরে সেটাকে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করি, তাহলে যে রেজাল্টটা পাবো, সাপোজ হচ্ছে বক্স, তোমরা ক্যালকুলেশন করে নিবা। এই রেজাল্টটা পাওয়ার পরে জুল পার সেকেন্ড যেটা রেজাল্ট পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্মদক্ষতা, এটা হচ্ছে প্রকৃত ক্ষমতা। তো এরপরে আমরা সর্বশেষ যে টপিকটা পড়বো, আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলটা অ্যাকচুয়ালি কি?
সংরক্ষণশীল বলটা হচ্ছে যে বল দ্বারা কাজ করে, যে বল দ্বারা কাজ করার ফলে পুনরায় আগের অবস্থানে ফিরে আসলে মোট কাজটা 0 হয়, সেটাই হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। যেমনটা কি সাপোজ হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল খাড়া নিচের দিকে ক্রিয়া করে, অভিকর্ষ বল খাড়া নিচের দিকে ক্রিয়া করে, বস্তুর ওজন W নিচের দিকে ক্রিয়া করে। সাপোজ একটা বস্তু এখানে আছে, ঠিক আছে, তো এই বস্তুটাকে তুমি মনে করো এদিক দিয়ে 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 এদিক ঘুরায় এখানে নিয়ে আসলা, এখানে নিয়ে আসলা। তা বস্তুর কৃত কাজটা কত হবে? কৃত কাজটা হবে হচ্ছে mgh, কৃত কাজটা হবে হচ্ছে -mgh, কৃত কাজটা হবে -mgh। কারণটা কি? কারণ mg নিচের দিকে কাজ করতেছে, তার উপরের দিকে গেছি, তো আমরা এখানে অভিকর্ষের সাপেক্ষে হিসাব করতেছি, যেহেতু অভিকর্ষের সাপেক্ষে হিসাব করতেছি সেজন্য এখানে আমাদেরকে মাইনাস নিতে হবে। তো তারপরে যখন বস্তুটাকে আমি এই উপর থেকে যখন আবার নিচে, মনে করো এখান থেকে আবার থার্ডে এখানে নিচে নিয়ে আসছি, উপর থেকে নিচে নিয়ে আসছি, তো উপর থেকে নিচে নিয়ে আসতে কী পরিমাণ কাজ করতে হয়েছে? সেক্ষেত্রে হবে হচ্ছে mgh। তাহলে এখন যদি আমি -mgh এর সাথে +mgh করি তাহলে রেজাল্ট আসবে আমাদের 0। দেখছো? তো অভিকর্ষ বল হচ্ছে mg, এক্ষেত্রে আমি অভিকর্ষ বল দ্বারা ক্রিয়া করেছি। যেহেতু অভিকর্ষ বল দ্বারা একটা কাজ করে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতেছি, অথবা আমি এখানে যদি নিয়ে আসি তাহলে আগের অবস্থান হয়তো অ্যাকচুয়ালি সরণটা বোঝাচ্ছে এখানে, উলম্ব বরাবর সরণটা বোঝাচ্ছে, লম্ব সরণটা বোঝাচ্ছে, ভূমি থেকে লম্ব বরাবর সরণটা বোঝাচ্ছে, সেই জন্যই আর কি আমি এখানে নিয়ে আসি। এখানে আনা একই ব্যাপার। তাহলে হচ্ছে আদি অবস্থানে ফিরে নিয়ে আসার কারণে দেখো বলটা তোমার এই কৃত কাজটা 0 হচ্ছে, সেজন্য আমরা বলতে পারি অভিকর্ষ বল হচ্ছে এক প্রকার সংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল কি জিনিস? অসংরক্ষণশীল বল দ্বারা আমরা এবার দেখব অসংরক্ষণশীল বল অ্যাকচুয়ালি কি জিনিস। তো এবার দেখো সাপোজ হচ্ছে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, তো এই বস্তুটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি। আমরা জানি যে বস্তুর গতির বিপরীত দিকে সবসময় একটা বল ক্রিয়া করে, সেটা হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশন। তো সাপোজ ফ্রিকশন এই দিক বরাবর ক্রিয়া করতেছে, এই দিক বরাবর ক্রিয়া করতেছে, ঠিক আছে, তো এখানে নিয়ে আসলাম বস্তুটাকে, এটা হলাম হচ্ছে F1। যেহেতু ফ্রিকশনের কি হচ্ছে, ফ্রিকশনের বিপরীতে ক্রিয়া হয়েছে, তাই ধরলাম হচ্ছে বিপরীতে সরণ হচ্ছে, তাই ধরলাম হচ্ছে -F1। তো দেখো পরবর্তীতে কি হচ্ছে, পরবর্তীতে এখানে বস্তুটা আছে, এই বস্তুটাকে আবার আমি এইখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। তো এই ক্ষেত্রে ফ্রিকশনটা প্রথমে কাজ করতেছিল এইদিকে, সেম জায়গা থেকে আনতে সেম ফ্রিকশন কাজ করবে, তখন কাজ করবে হচ্ছে এইদিকে, কিন্তু সরণটা হচ্ছে এইদিকে, তাহলে এই ক্ষেত্রেও ফ্রিকশনের দ্বারা ফ্রিকশনটা হবে হচ্ছে F2, ঠিক আছে। তাহলে এর দ্বারা বলকৃত কাজটা হবে হচ্ছে -F1x, এটা হবে হচ্ছে -x, যদি এটা হচ্ছে x হয়। তাহলে দেখো টোটাল যে কাজটা হচ্ছে -F1x -F1x = -2F1x। সুতরাং ঘর্ষণ বলটা একটা সংরক্ষণশীল বল নয়, কারণ আদি অবস্থান থেকে একটা অবস্থায় নিয়ে গিয়ে সেখান থেকে আদি অবস্থায় নিয়ে আসছি, তারপরে টোটাল যাওয়া এবং আসার কাজ হিসাব করেছি, হিসাব করার পরে 0 পাইনি, সেজন্য এটা সংরক্ষণশীল বল নয়। তো সংরক্ষণশীল বল সবগুলোই, অসংরক্ষণশীল বল অনেক কম। অসংরক্ষণশীলের বলের উদাহরণ হিসাবে মনে রাখবে তোমরা হচ্ছে ঘষা, ঠিক আছে, ঘতে হচ্ছে ঘর্ষণ বল আর সাথে হচ্ছে সান্দ্র বল। সান্দ্রতার গুণাঙ্ক যখন পড়বা, এই সান্দ্র বল ঘর্ষণ বল এই দুটাই মেনলি হচ্ছে তোমার। তারপর হচ্ছে প্রবাহীর কারণে বল, প্রবাহী বল, এই বলগুলা মেনলি তোমার হচ্ছে অসংরক্ষণশীল বল, ঠিক আছে, তো এগুলো মনে রাখবা। তো এই টপিকে মোটামুটি এই বিষয়গুলো ছিল এই চ্যাপ্টারে। এগুলো থেকে ভালো মতো যদি পড়ো তাহলে এই হচ্ছে আশা করি অ্যাডমিশনে ভালো করতে পারবা। তো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।